আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 4 জনের বিচারপতিদের সমন্বয় বেঞ্চ আজকে যে কথাটি আপনি বললেন, জনাব আসলাম চৌধুরী, যিনি চট্টগ্রাম 4 আসন থেকে নির্বাচিত হয়েছেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং এই আদালতের 3রা ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশে যখন লিভ গ্রান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। আপনারা জানেন যে আমাদের জাতীয় সংসদ সরাসরি নির্বাচনের মাধ্যমে 300 আসন নির্বাচন হয়। সেখানে 2টি আসনে আদালতের এমন নির্দেশনা ছিল, 2টি চট্টগ্রামের, একটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেটি আজকে চূড়ান্ত নিষ্পত্তি হলো, আরেকটি হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পেন্ডিং, যেটা শুনানি চলছে। এখানে যে বিষয়টি এসেছিল আপনারা নিশ্চয়ই মনে আছে, 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে ওই আসনে জামাতের যিনি প্রার্থী ছিলেন তার নাম হচ্ছে জনাব আনোয়ার সিদ্দিকী। তিনি অভিযোগ তুললেন জনাব আসলাম চৌধুরী, যিনি দীর্ঘদিন প্রায় 9 বছরের মতো তিনি বিনা বিচারে কারাগারে আটক ছিলেন। আপনারা সবাই জানেন যে জনাব আসলাম চৌধুরী তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, কিন্তু বিগত ফ্যাসিবাদ আমলে দীর্ঘদিন পর্যন্ত প্রায় 9 বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন। তার বক্তব্য অনুযায়ী তিনি কারাগারে থাকা অবস্থায় তার পরিবার, তার ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে এবং 5ই আগস্টের পরে তিনি তার ব্যবসা বাণিজ্যে যখন পুনরায় মনোনিবেশ করেছেন, এমন একটি সময় নির্বাচনের কাছাকাছি সময় এসেছে। তিনি আদালত কর্তৃক আদালতের আদেশে তার যে আমাদের আইন অনুযায়ী কোনো ব্যক্তি ঋণ খেলাপি হলে নির্বাচনে প্রার্থী হতে পারেন না সম্পর্কিত যে বিধান, সেটি আদালতের নির্দেশে স্থগিত ছিল এবং সে কারণে তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক তার মনোনয়নপত্র বৈধ হয়েছিল। পরবর্তীতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন, সে আপিলেও তার প্রার্থিতা বৈধতা পেয়েছে, জনাব আসলাম চৌধুরী বৈধ হয়েছেন। তার বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন। রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। অর্থাৎ তিনি নির্বাচন করার জন্যে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে 3টি ধাপ অতিক্রম করেছিলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। সেটা নির্বাচনের আগেই বলেছি, সেটা 3রা ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিভ গ্রান্ট করেন এবং লিভ গ্রান্ট করেন যে প্রকৃতপক্ষে জনাব আসলাম চৌধুরী যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেদিন তিনি কি ঋণখেলাপি ছিলেন কি ছিলেন না এই বিষয়টি বিবেচনা করার জন্য। এক, দ্বিতীয়ত হচ্ছে জনাব আসলাম চৌধুরী সংশ্লিষ্ট সময়ে মনোনয়নপত্র জমাদানের সময়ে তিনি যে আর্থিক প্রতিষ্ঠানের যে কোম্পানির গ্যারান্টার ছিলেন সেই হিসেবে তিনি দায়ী হবেন কিনা। তৃতীয় হচ্ছে যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানির সমস্ত আদেশ হাইকোর্টের আদেশে, সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। তো এই সমস্ত বিষয়গুলো, আইনি বিষয়গুলো যখন উপস্থাপন করা হয়, আদালতের অধিকতর শুনানির জন্য আমরা যেটা আইনের ভাষায় বলি লিভ গ্রান্ট করেছিলেন এবং আপিল হিসেবে শুনানির জন্য, যার মাধ্যমে আজকে চূড়ান্ত রায় হয়েছিল। যে কথা আগেই বলেছি যে আদালত যখন লিভ গ্রান্ট করেছিলেন তখন আদালত নির্দেশ দিয়েছিলেন যে তিনি যদি কোনো কারণে নির্বাচনে জিতেন তাহলে ওনার এই নির্বাচনের ফলাফলটা উইথহেল্ড থাকবে এবং সে মর্মে নির্বাচন কমিশন কিন্তু তার সম্পর্কে কোনো গেজেট পাবলিশ করেন নাই। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সত্য, কিন্তু তার গেজেটটা প্রকাশিত হয়নি আপিল বিভাগের এই আদেশের কারণে। আমি এরকম একটা সিচুয়েশনে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন যে আপিলটি অ্যালাউ করা হলো। মোটা দাগে বলতে গেলে বলা যায় যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে আপিলটি করেছিলেন সেই আপিলটা মঞ্জুর হওয়ার অর্থ হচ্ছে জনাব আসলাম চৌধুরী তিনি
যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তবে আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার হতে পারে। কারণ এরকম একটা সিচুয়েশনে আমাদের অতীতে লক্ষ্য করেছে এবং আদালত বলেছেন যে আমরা যখন পূর্ণাঙ্গ রায় দিব, পূর্ণাঙ্গ রায়ের মধ্যে বাকি বিষয়গুলো এর মধ্যে আসবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই এবং অপেক্ষা করতে হবে। জনাব আসলাম চৌধুরীর আইনজীবী যারা আছেন তারাও এই রায়টি হয়তো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন কি করবেন না, তাদের ব্যাপার হবে। রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি আদালতে যেটি বলেছি যে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ, বিশেষ করে বিচার বিভাগের দায়িত্বই হচ্ছে প্রশাসনিক এবং অন্যান্য যে সমস্ত আইনি যদি বিষয় থাকে, যেগুলো যদি আমাদের সংবিধানের সঙ্গে আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়ে থাকে, এবং আইনের ব্যাখ্যা দেওয়ার মূল দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের, সর্বোচ্চ আদালতের। এবং সর্বোচ্চ আদালতের রায় সমস্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তির প্রতি বাধ্যকর। তা নাহলে একটা সভ্য সমাজ, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কাজ করবে না। একথাও আমাদের মনে রাখতে হবে, নির্বাহী বিভাগ তার স্বতন্ত্রভাবে কাজ করবে, পার্লামেন্ট স্বতন্ত্রভাবে কাজ করছে, আমরা দেখছি বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করছে। আমি অ্যাট দিস মোমেন্ট আমি মনে করি যে আদালতে যে রায়টি হয়েছে, অনেক সময় আপনাদের সাংবাদিকদের কাছে যদি আমরা কোনো কথা না বলি তাহলে মানুষের মধ্যে অনেক সময় একটা ভুল বার্তা যেতে পারে, কারণ আদালত কিন্তু কথা বলতে পারে না। খেয়াল রাখবেন, মাননীয় বিচারপতিরা প্রকাশ্য আদালতে আদেশটুকু ঘোষণা করেছেন, কিন্তু আসলে ওনারা তার মিডিয়া ফেস করে বলতে পারবেন না কেন ওনারা কি করেছেন। আমাদের অভিজ্ঞতা থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু বলা সম্ভব, যতটুকু আপনাদেরকে জানানো দরকার, আমি ততটুকু আপনাদেরকে বললাম আদালতের আদেশ সম্পর্কিত। আপনি যেটা বললেন যে প্রথম কথা হচ্ছে যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি না দেখে এর কনসিকুয়েন্স কী হবে বলা উচিত হবে না। তবে আমার অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন আইন পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে, সেটা হচ্ছে জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এই মামলাটি তো আপিল বিভাগে পেন্ডিং আছে। তো আমরা যতটুকু ইদানিং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপিল বিভাগের মামলার শুনানি দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা অনেক সময় উদ্যোগ গ্রহণ করে থাকি। এক্ষেত্রেও আমাদের উদ্যোগের কোনো ঘাটতি হবে না। তবে কিছু প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে। আমাদের দেশে যে কোনো মামলা শুনানি নিষ্পত্তি করার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম হচ্ছে যে আপিল বিভাগে বর্তমানে 5 জন মাননীয় বিচারপতি আছেন এবং মামলার যে চাপ, সারা দেশের মামলার যে চাপ, প্রত্যেকের কাছে তার মামলাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পক্ষে অবশ্যই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে একটা সংগঠিত অপরাধ এবং সেই অপরাধের দ্রুততম সময়ের মধ্যে বিচার সুনিশ্চিত করা এবং যে কোনো রায় কার্যকর করার রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি রাষ্ট্র এ বিষয়ে সম্পূর্ণ মাইন্ডফুল। আর হলে আর্টিজানের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র না, বেশ বিদেশি নাগরিক যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। সুতরাং এই বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। তো আমরা সে বিষয়টি বিবেচনা রেখে আমরা উদ্যোগী হব। তবে এই কথাটি আগেই বলে রাখি যে আপনারা খেয়াল করে দেখবেন, আমি যখন কোনো কথা বলি আমি খুব ডেফিনিট ওয়েতে, বিশেষ করে সময়সীমা নির্ধারণ করে কখনো বলতে পারি না, নানা বাস্তবতার কারণে। আইনি বাধ্যবাধকতার মধ্যেও অনেক সময় বাস্তব ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। তবে একদম হয় না তাও কিন্তু না। যেমন রামিসা হত্যাকাণ্ডের ঘটনার পরে আমরা মাননীয় প্রধান বিচারপতির আমি বলবো যে একান্ত বিচারকে ত্বরান্বিত করার জন্য তিনি হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন নারী ও শিশু দমন আইনের মামলাগুলোকে অগ্রাধিকার শুনানির জন্য, এবং সেগুলো হাইকোর্ট বিভাগে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হচ্ছে এবং গতকাল পর্যন্ত কমপক্ষে 5টি মামলায় সেখানে রায় হয়েছে, সাজা বহাল রয়েছে, কেউ খালাস পেয়েছে। কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো কারণে একটা দিনের জন্য যেন কারাগারে না থাকে, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা।
একটা বিচারিক প্রক্রিয়ার ভুল কিংবা বিচারিক যদি কোনো কারণে বিচারের মাধ্যমে কোনো ব্যক্তি যদি অন্যায় শিকার হয়, তার প্রতিকারের জন্য তো উচ্চ আদালত, এবং উচ্চ আদালত সেক্ষেত্রে দায়িত্ব পালন করবে। আমরা সরকার পক্ষ যদি কেউ কোনো কারণে খালাসের কারণে সংক্ষুব্ধ হয়ে থাকি, তাহলে আমাদেরও তো প্রতিকার আছে। আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব রায় দেখা সাপেক্ষে। বাট আমাদের ল অফিসাররা প্রাণান্তকর চেষ্টা আইনি কাঠামোর মধ্যে থেকে এই সমস্ত মামলা হয়েছে, তাতে কি আছে কথা তো। আমি তো নিজেও সাংবাদিক ছিলাম, আমি সাংবাদিকদের ভোটারদের নাগরিকদের জানার যে তথ্য জানার যে অধিকার, সে অধিকার তো আমাদের জানাতে হবে। মানুষের মধ্যে ভুল বার্তা। দেখুন, একজন ব্যক্তি তিনি পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না।